নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা এসেছি রাজ্যের এবং অবশ্যই দেশের একজন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী, নৃত্যগুরু ডক্টর দেবজ্যোতি লস্করের কাছে, ওনার বাড়িতে। ওনার কাছ থেকে এই রাজ্যের বিশেষ করে আগরতলা শহরের শাস্ত্রীয় নৃত্য চর্চার ইতিহাস জানব বলে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক নতুন নতুন তথ্য ঘটনা রয়েছে এই পর্বে আশা করব। প্রথমেই দেবুদাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অনেক ভালো লাগলো দেবুদা, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, ধন্যবাদ দেবুদা। আমি একদম কথা না বাড়িয়ে দেবুদার কাছ থেকে সুযোগের প্রশ্নে যাই। আমি শুরু থেকে দেবুদার নাচে আসাটা কিরকম একটু এটা জানবো, কিরকম নাচ জগতে আসা বা নাচের সঙ্গে যুক্ত হওয়া, তারপরে আমরা অন্য কিছু জানবো। অসংখ্য ধন্যবাদ রত্নদীপকে, কারণ প্রথমত এই একটা বিষয়কে এত সুন্দর করে ইউটিউব বলো আর অন্য কিছু চ্যানেলে বলো, যেটা আমাদের ইনফরমেটিভ, তো এই জিনিসগুলোকে পৌঁছানো একটা বিশাল বড় কাজ। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই কাজটা করছো। আর আজকালকার দিনে এই কাজটা মানে কি একটা আর্কাইভ হয়ে থাকে, সবাই পরবর্তী সময় যেখানে থাকে সেটা ওরা দেখতে পারে, বুঝতে পারে, জানে কিছু নলেজের জন্য। যেটা আমার প্রশ্ন, নাচের এই জগতে আসা, ছোটবেলায় ভীষণ নাচ তো ভালোবাসতাম, মানে স্পেশালি তখন চিত্রহার দূরদর্শনে আসতো দিদি ওয়ানে, আবার রেডিওর মধ্যে মানে ধরো সন্ধ্যাকালীন যে হিন্দি গান বা অনেক গান, বাংলা আধুনিক সবগুলোর মধ্যে একটা নাচের একটা ফিল আমি অনুভব করতাম। তখন দেখা গেল লাফাচ্ছি, ঘুরছি, খাট থেকে পড়ছি, এই জিনিসগুলো ছিল। ইভেন এমনও হতো যে কোনো কস্টিউম অ্যাভেলেবেল না থাকাতে গামছা নিয়ে হয়তো কস্টিউম বানালাম, ঘুরলাম, এইগুলো ছিল। তো যাই হোক, যখন আমি আনন্দমার্গ স্কুলে, আমার ছোটবেলাটা ক্লাস 5 পর্যন্ত আমি পড়াশোনা আমার হয়েছে, এরপর বয়েজ জন্মে। তো ওই সময় তখন আমাদের স্কুলে এটা একটা ভালো কালচার আমি তখন ছোটবেলা পেয়েছি, কারণ আনন্দমার্গের ব্যাপারটা প্রেয়ার মিটিং এবং এই প্রভাত সঙ্গীতে সেই সবাইকেই গাইতে হবে, কালচারাল অনুষ্ঠান সবাইকেই নাচতে হবে। তো ওইখানে প্রথম যিনি নাচ শেখাতে এলেন, তো মানে আমি যখন প্রায় ধরো 4 বছর, 4.5 বছর হবে, এইটুকু বয়সী হবে, তখন সঞ্জীব সিনহা, উনিও আমাদের গুরু ডক্টর উমা শঙ্কর চক্রবর্তীর প্রথম দিকে এই ছাত্রদের মধ্যেই পড়েন। উনি এলেন এবং উনি তখন সুন্দর নাচ কোরিওগ্রাফ করে প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম, যার শুনে জিজ্ঞেস করেছিলেন যে কে নাচবে, তোমরা হাত তোলো। তো আমি খুব ইজিলি স্বতঃস্ফূর্তভাবে আমার হাত উঠলো। তো উনি খুব খুশি হলেন যে এতগুলো মেয়ের মধ্যে একটা ছেলে তো হাত তুললো। তো ওইখান থেকে প্রোগ্রাম শুরু করলাম। তারপর উনি একটা অ্যানাউন্সমেন্ট দিলেন যে উনি একটা ক্লাস খুলবেন স্কুলের আশপাশে। তো আমি বাড়িতে এসে খুব বললাম যে ওই স্কুলে আমার একটু শেখার ইচ্ছা, যে আমাকে নাচ শিখতে দিতে হবে। তো কিন্তু ফ্যামিলির তো অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি তো না আমার মার পক্ষে কেউ নৃত্যশিল্পী, না বাবার দিকে কেউ। তো এই ফ্যামিলিতে কি হয়, সেই সময়ে যখন নাচ করতে যাওয়া, তখন কোশ্চেন মার্ক একটা হয় যে কেন ছেলেরা ছেলেরা, এই কোশ্চেন মার্ক মানে এখন হয়তো অনেকটা কমেছে, কিন্তু তখন ছিল কেন নাচবে, সেটা হয়তো আমাকে সামনাসামনি বুঝতে দেওয়া হয়নি যে ক্লাসে নিয়ে যাওয়া হবে না, বা যদি কোনো মানসিক ভাবে আমি কষ্ট পাই। কিন্তু যেদিন বিকেলে আমাদের এই ক্লাস শুরু হওয়ার কথা ছিল ডান্সের, ওই দিনই মর্নিং এ বাবা বললেন যে আজকে তুমি আর্টের ক্লাসেও শুরু করবে, যাবে। এবার আর্টের ক্লাসে নিয়ে গেলেন, যদি ছেলের মন বদলায়, মানে আর্টের দিকে ঝুঁকে যায়, আর যদি কারণ ছবি টবি আঁকতাম ছোটবেলায় শখে, এইবার তখন বিকেলে আর নিয়ে যাওয়ার কোনো দেখলাম না যে কোনো উৎসাহ আছে। উনি সকালে নিয়ে গেলেন, বন্ধ হলো। এবার ঘুমোচ্ছেন, ডাকছি, তো খুব কান্নাকাটি হলো। যা দ্বিতীয় সপ্তাহে আমার মা বললেন যে দেখ, নাচ শিখে কি হবে, গানটাই শিখ, তো ছেলেদের গানটা ভালো মানাবে। তো আমি তো ছিলাম যে না, আমি শিখবো নাচ। আর আমি নেক্সট যে সানডেতে ছিল, সানডে কি স্যাটারডেতে ক্লাস ছিল, ওই দিন আর আমি কোনো আর্টের স্কুলে গেলাম না, মানে একদম জেদ ধরে বসে থাকলাম যে যেতেই হবে ওই স্কুলে। তখন বাধ্য হয়ে বাবা নিয়ে গেল। স্কুলের নাম কি ছিল? স্কুলের কোনো নাম তখন অব্দি ছিল কি ছিল না সেটা আমার মাথায় নেই, অনেকদিন আগে জাস্ট স্কুল খুলেছিলেন, উনি শেখাতে শুরু করেছেন। কতদিন ওইখানে শেখার? ওইখানে উনি বেশি দিন নয়,
উনি হয়তো ক্লাসটা কন্টিনিউ করেছিলেন স্কুলটা 6-7 মাস। তারপর হয়তো উনি তারপরে তো আমি যতদূর জানি এরপর আমরা চলে গেছি স্যারের ওইখানে। তো ওইখানে তারপর স্যারের বাড়িতে যাওয়ার পর তখন তারপরে তো মানে নাচটা একদম মেইনস্ট্রিম নাচের সঙ্গে যুক্ত হয়ে গেল। মেইনস্ট্রিম তো তখন যখন সেখানে শিখেছি তাঁতিতে সঞ্জিতদার এখানে, এরপর যখন গেছি আমার তো সত্যি কথা বলতে একটা চুট আমার গুরু ভাগ্যটা অনেকটাই আমি জানি ভালো বিখ্যাত এতটাই ভালো যে হয়তো আমি আমার প্রারব্ধ বা হয়তো কোনো পূর্বজন্মের কোনো স্বীকৃতি এছাড়া এত ভালো জিনিস মানে আমরা কোথায় প্রত্যন্ত অঞ্চলে ত্রিপুরা নর্থ ইস্ট কতটা দূরে থাকি, কিন্তু তারপরে আমি আসবোই কথাগুলোতে। তো বলি যে যখন আমি গেছি স্যারের বাড়িতে, উমাশঙ্কর স্যারের বাড়িতে, তখন কিন্তু আমার সৌভাগ্য হয়েছে গুরু মার কাছ থেকেও নাচ শেখা। এটা একটা বিশাল পাওনা। যার যা শিখেছে স্মৃতিকণা চক্রবর্তী। তো উনি প্রথম যখন গেছেন হয়তো বা স্যারের ক্লাসেস পুরো প্যাকড ছিল, সেখানে হয়তো ছিল না, তখন আন্টিও ক্লাস করাতেন। তো তখন দুইটা স্যার থাকতেন যেই বাড়িতে, সেই বাড়িটা তখন পাকা বাড়ি হয়নি, ওইটা হাফ ওয়াল বেড়া বা টিন ছিল, ছিল। আর ওইখানে স্মৃতি আন্টি ক্লাস করাতেন নিজের বাড়িতে। আর স্যারের বাড়ির পাশেই বিল্ডিং একটা ছিল, ওইখানে মেইন স্ট্রিমের যে বড় ক্লাসেস, বড় দাদা দিদিরা এরা সবাই করতেন। আমরা ওই বাড়িটা ক্রস করে শিখতে আসতাম এবং ঘুঙ্গুরের আওয়াজ মানে মন্ত্রমুগ্ধের মতন আমাদের উপর একদম ক্রিয়া করত। তারপরে তো দেবদাস শেখাটা মানে পরবর্তী সময়ে মহারাজজির কাছে যাওয়া বা শাশ্বতীদের কাছে যাওয়া, তারপর মানুষ সব শেখাটার একটু পর্বে একটা জিনিস তোমার হয়তো বা অনেকগুলো কোশ্চেনের সঙ্গে মানে এটা একটা আলটিমেট আনসার হয়ে যেতে পারে। যেটা আমি বলছি যে প্রথম অবস্থায় যখন আমি গেছি, লোকে বলে যে গুরু শিষ্য পরম্পরার কোশ্চেনটা, তখন কিন্তু স্মৃতি আন্টি আমাকে প্রায় রীতিমতন জোর করেই পায়ে মাথা ধরিয়ে ঠেকিয়ে প্রণাম করিয়েছিলেন যে প্রণাম করো, তুমি আমাকে করো। তখন ছোট মন, কিন্তু এর আগে সঞ্জীব দাদাই বলতাম, ওনার এখানে এই জিনিসটা ছিল না, প্রণাম হয়তো করিনি, এমনিতে হয়তো ঘুঙ্গুর প্রণাম করে শুরু করতাম। কিন্তু স্মৃতি আন্টি যখন মাথা ঠেকিয়ে প্রণাম করলেন, একদম ইনোসেন্ট একটা ছোট মনে বললাম যে এই কি মাথা ধাক্কা দিয়ে প্রণাম করাচ্ছে, আমি তো বলে ফিলিং হলে তো নিজে ছোটবেলা যা যেমন ভাবনা। কিন্তু পরে বুঝলাম জিনিসটা যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আমাদের হেরিটেজ কালচারের মধ্যে যে গুরু শিষ্য পরম্পরা। অ্যাকচুয়ালি গুরু বলতে হই যাওয়ার গুরু, গুরু নট এ পারসন। গুরু একজন ব্যক্তি হতেই পারে না, গুরু একটা আসন। যেই সিটে যিনি বসেন, যেই সিটে যে আসনে বসে যিনি যেই জ্ঞান দেন, সেই জ্ঞানের একজন প্রতিনিধি হচ্ছেন আমাদের। বড় কথা বলেন। তো এই গুরু কোনো নির্দিষ্ট ব্যক্তি হয় না। আমি আমার গুরু পূর্ণিমার অনুষ্ঠানে সবসময় বলি যে আমরা যে সিটে বসে তোমরা আমাকে প্রণাম করছো বা তোমরা কোনোদিন টিচার হবে, গুরু হবে, তো এই প্রণামটা অ্যাজ এ পার্সোনালি সেটা আমার প্রণাম নয়, এটা ওই সিটকে প্রণাম, যে আসনে বসে পড়েছে এই আসনে গুরুরা বলেছে। তো ওই 3 থেকে হলো, কিন্তু পরে যখন ধীরে ধীরে বড় হচ্ছি, তারপর স্যারের কাছে গেলাম মহানগর স্যারের বাড়িতে। তো স্যার ক্লাস করালেন সুন্দর করে সব শিখ, এখন বুঝতে পারছি যে সেই নমস্কারটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর তুমি দেখো কোন রকম টেকনিক্যাল ফিল্ডে যে ফিল্ডেই হোক না কেন, এই পরম্পরা কিন্তু এখন বিলুপ্ত। মানে ইঞ্জিনিয়ারিং কলেজে আজকে ক্লাসের শুরুতে টিচারদেরকে প্রণাম করতে এই ব্যাপারটা বোধহয় নেই। যারা হয়তো সংস্কার, ফ্যামিলিগত সংস্কার আছে বা ওই ধরনের, তারা হয়তো বা সেই প্রণাম আছে। কিন্তু এখন তো বিজয়া দশমীর প্রণাম বলো আর কোন প্রণাম বলো, হাঁটুর নিচে পা যায় না, হোয়াটসঅ্যাপ মেসেজ। আর যদি সাক্ষাৎ দেখাও হয়ে যায় ফেস টু ফেস, হয়তো পিঠটাকে একটু ভাঙিয়ে আমরা পা পর্যন্ত হাতটা পৌঁছায় না, ওইটুকুতেই পিঠে থাপ্পড় খেলে উঠে যেতে হয় যে প্রণাম হয়ে গেছে। তো ওই ফিলিংসটা যখন এইভাবেই যখন আমি ক্লাসেস করাই বা স্টুডেন্টসদের যখন আমি জোর করে প্রথম প্রণাম করাই, তখন ওদেরকে আমার বারবার স্মৃতি আন্টির কথা মনে স্যারের কথা মনে হয় যে ওই হয়তো বড় হলে ওরা শিখবে, ওই সংস্কারটা হয়তো ওদের ভেতর থাকবে। ইভেন আমি স্টুডেন্টসদের এটাও বলি, ছোট হোক মানে হয় 3.5 বছর হোক 2.5 বছর হোক, ওরা ঘুঙুরটা যখন বাঁধে মার এই পায়ের উপর বসে আছেন, মা পাটা তুলে দিল, মা বেঁধে দিল ঘুঙুর, আমি এদেরকে এটাও শেখাই যে তুমি মাকে প্রণাম করে আসো, কারণ তুমি মা তোমাকে ঘুঙুরটা পড়েছে। এইটুকু শিক্ষা ভীষণ দরকার থাকে। আর গুরুর শিষ্যর পরম্পরা যেটা আমি আরেকটু এগিয়ে যাই, তখন স্যারের এখানে শেখা। তো স্টার্টিংটা বলা হয় যে খুব ইম্পর্টেন্ট থাকে, ভালো গুরুর আন্ডারে শেখা বা গুরুর সংস্কার গুলো।
এগুলো আমরা কিন্তু পেয়েছি উমাশঙ্কর স্যারের কাছ থেকে। আর স্যার তো সবসময় সঙ্গে ছিলেন, একদম বটবৃক্ষের মতন আমাদের পথ প্রদর্শক বলতে, সে আমার পিএইচডির ক্ষেত্রেই হোক আর বিরজু মহারাজজির মতন কিংবদন্তি পদ্মবিভূষণের সঙ্গে সাক্ষাৎ করানোর থেকে শুরু করে হোক, আবার ওনার কাছে শেখা বা বিদুষী শাশ্বতী সেন দিদির কাছ থেকে শেখা, এটা সবটাই বলবো যে লাইন আপটা আমার গুরু উমাশঙ্কর স্যারই করেছেন। এরপর তো গেছি, যখন আমরা গেছি মহারাজজির ওয়ার্কশপ প্রথম হলো আগরতলায়, আমরা যখন তারপর মহারাজজি, আমি শুধু বলবো না, আমার এক বন্ধু ছিল বিশ্বজিৎ চক্রবর্তী, আমি ছিলাম ওই ওয়ার্কশপে, আমরা ছোট আমরা বড় ব্যাচ, যখন আমি নাচ দেখেছি মানে চোখে তো লাগতোই যে এইজন কে, দেবদা বিশুদা, তারপরে চেনা। বা আমার একটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমার কিন্তু সৌভাগ্য হয়েছে যে দেবদার কাছ থেকে মানে নাচ শেখার। সে মানে বছর খানেক হবে বা অনেক নাচ শেখার, কোনো কারণে দেবদা তার পড়াশোনার কারণে চলে যান, তখন আমাকে অন্য গুরুর কাছে দিয়ে গেছেন, চিন্ময় স্যারের কাছে। কিন্তু এই সৌভাগ্যটা আমার হয়েছে, আমি সত্যি আনন্দিত আজকে এই জায়গায় বসে। সেটা আমারও ভালো লাগে সবাইকে দেখলে। তো ওইটাই যখন মহারাজ এসেছেন, তখন বিশ্বজিতের নাম কেন বলি, আমি যেমন দেবজ্যোতি, আমি দেবজ্যোতি বলছিলাম, আমার নাম দেবজ্যোতি লস্কর, আর সবাই আদর করে বা স্যারই আমার নাম দেব বিশু, এত বড় নাম কি করে ডাকবো। এখন এই দেব এত প্রচলিত যে মহারাজজি দেবজ্যোতি কম कोई बोले उनको कि देवज्योति आया मिलने के लिए, कौन देवज्योति। আর যদি কেউ বলে যে না দেব এসছে, হ্যাঁ হ্যাঁ বুলাও বুলাও। তো এই জিনিসটা আমরা পেয়েছি। তো বিশুকেও, বিশ্বজিৎকে আমরা বিশু বলে ডাকতাম। তো এই দুজনকে যখন আমরা মহারাজজির সামনে ওয়ার্কশপে নাচ করছিলাম, আমাদের দুজনকেই মহারাজজি এত ভালোবাসা দিয়েছেন, এবং শাশ্বতী দিদির নাম আমি বলবো যে এত ভালোভাবে উনি অ্যাকসেপ্ট করে, তারপর উনি বলেছেন যে তোমরা আসো শিখতে। ওই যে টাউন হলে প্রোগ্রামটা হয়েছিল, প্রোগ্রাম ওয়ার্কশপের সময়, এবং আমাদের স্যার আবার খুব ছিলেন এই যে ভাবি এবং ওনাদের যে এখন যে অনুপস্থিত আমাদের মধ্যে সশরীরে, এই জিনিসটাকে সত্যি আমাদের বাজে মনের মধ্যে, যে উনি খুব সুন্দর, আমি শুনতে পাচ্ছি, আমি না শুধু বিষয়ও শুনতে পাচ্ছি, এই ঘর ওই ঘর শাশ্বতী দিদি খুব প্রশংসা করছেন, বলছেন যে তোর দুই ছেলে, দুই হীরা, এদেরকে আমাদের কাছে পাঠাতে হবে, এরা শিখবে, এরা এত ইনোসেন্ট, এদের ভেতর থেকে ওরা ইনোসেন্ট, ওরা যা শিখবে তাই শিখবে। তো এই ফিলিংস গুলো আমরা এই ঘর থেকে শুনছি। যেই স্যার বেরিয়ে এলেন, দিদি তো ওই ঘরে আছেন, স্যার কি বলেন, না না এমন কিছু না, প্র্যাকটিস করো, বাস এইটুকু। মানে একজন প্রপার গার্জিয়ান কি হয়, মানে উনি এত জানেন নিজের সন্তানরা ভালো, কিন্তু ওইটার সামনে প্রশংসা করলে যদি তার মানে চার চোখ বেরিয়ে যায়, চার হাত বেরিয়ে যায়, ওই কারণে হয়তো উনি থেমেছেন, কিন্তু ওইটা আমাদের ভালোই হয়েছে। আমি মানে আমার মনে পড়ে সেই ওয়ার্কশপের স্মৃতি, শ্যামসুন্দর জুয়েলারির দোতলার উপরে ওয়ার্কশপ, মানে 4 দিন ব্যাপী, মানে ওইটা তো একটা মহা উৎসব ছিল, পুরো রাজ্য থেকে, ত্রিপুরার ইতিহাসে এটা স্বর্ণাক্ষরের ওই দিনগুলো। কারণ ওই ফার্স্ট টাইম মহারাজজি আগরতলায় এসেছিলেন, এবং সবাই লাইন করে মহারাজজিকে বরণ করলেন। সে তো মানে সেই প্রথম জার্নি, মানে মহারাজজির এই ত্রিপুরা রাজ্যে প্রথম পা রেখেছে। আমি যদি ভুল না করি 2004 হবে, 2004 সালেরই, কারণ 2004 সাল থেকে আমাদের পরিচিতিটা, তারপর তো আমরা শিখতে গেলাম। আর আরেকজন গুরুর কথা না বললেন নয়, উনি হচ্ছেন আমার পিএইচডি এমএ এমফিল করার সময় যিনি আমার ছিলেন, প্রফেসর ডক্টর মানবীর সিং দিদি। উনি তো ফরমার ভাইস চ্যান্সেলরও ছিলেন ইন্দিরা সঙ্গীত কলা বিশ্ববিদ্যালয়ে, মানে 2টা এবং খ্যাতনামা, এবং এত ওয়ান্ডারফুল লেডি শি ইজ। কারণ একাডেমিক লাইনকে মেনটেন করে পারফর্মিং লাইনকে হ্যান্ডেল করা, ধরে রাখা, এটা সাধারণত খুব মুশকিল হয়ে যায়। আমি স্বচক্ষে, মানে নিজের চোখে দেখেছি এত বড় একজন ভাইস চ্যান্সেলর, ওনার এত কাজ। তাছাড়া যখন এইচওডি ছিলেন ডিপার্টমেন্টের, উনি কিন্তু প্রত্যেকটা দিনের রেয়াজ 8 ঘন্টা হলেও ঘুমুর করে করতেন। এটা যে হয়তো আমরা করি না প্রত্যেকদিন, অনেস্টলি ট্রুলি স্পিকিং, কারণ আমাদের স্টুডেন্টসদের সঙ্গে ক্লাস করে হয়তো টায়ার্ড হয়ে যাচ্ছি, বা বিভিন্ন কাজে নিতে থাকছি, প্রোডাকশনের এই সেই, হয়তো বা হার ডে প্র্যাকটিস নেই ও পাতা।
তারপর উনি দেখতাম যে উনি বলতেন রোজ একবার কে আধা ঘন্টা 15 মিনিট এটা দেখা যায় ওনার কাজের মাধ্যমে মানে এটা ভীষণ এবং এত হেল্পফুল, মানে যতজন আমরা পিএইচডি করেছি সেটা আগরতলা থেকে গিয়ে খয়রাপুরের কথাই বলছি, যেহেতু উনি আরো আমি মানে অনেকেই গেছেন সেই প্রশ্ন প্রশ্ন আছে এটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে একটু বলে ঠিক আছে। যেহেতু আমার একটা প্রশ্ন, এবার আমি যদি মানে এই যে আমরা দেখছি পরিমণ্ডল, মাসুর স্যার ওয়ার্কশপ করিয়েছেন মহারাজজিকে শাশুড়িদিকে এনে, না এগুলো আমারও দেখার সুযোগ হয়েছে, কিন্তু যেগুলো দেখার সুযোগ হয়নি বা শুনেছি যে এই 90-এর দশকের আগে মানে এই রাজ্যে খুব কম সংখ্যক স্কুলেই মানে শাস্ত্রীয় নাচের প্রচলন ছিল, মানে রাজ্যকে আগরতলা শহরেই সংখ্যাটা খুব কম। সেই বিষয়ে যদি কিছু জানা থাকে বা রাজন্য আমলের মধ্যে যে মণিপুরী নাচের চর্চা হতো সেই সম্পর্কে যদি কিছু জানা থাকে। ওইটাকে বলি যে রাজন্য আমলে যে ব্যাপারটা, সেই ব্যাপারে আমার রিসার্চ কম বলতে সেই আমি এত পড়াশোনা করিনি, আমার ডিফারেন্ট ওয়েতে রিসার্চ ছিল, তো ওইটা হয়তো বলতে গেলে আমাকেও পড়াশোনা করে নিতে হবে ডিপলি। শুধু পড়াশোনা নয়, আমাকে দেখতে হবে, কথা বলতে হবে ওদের সঙ্গে যারা একদম শুধুমাত্র নৃত্যের সঙ্গে জড়িত নয়, হয়তো সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ছিল, সাহিত্যের সঙ্গে। আমার এটা সাজেস্টিভ আপনার জন্য, তোমার জন্য থাকবে যে হয়তো ওই ব্যক্তিরাও হতে পারেন যে সাংবাদিক, হতে পারেন যে সে রাজন্য বর্গের কোন সঙ্গীত আসরের সঙ্গে যুক্ত বা কোন নরমাল একজন সাধারণ মানুষ, কিন্তু উনার বাপ-দাদারা দেখেছেন ওই জিনিসগুলো। আর ওই লোকের সংখ্যাটাও এখন অনেক কম, যারা সচক্ষে দেখেন অনেক সচক্ষে হয়তোবা থাকবেনও না, হয়তোবা উনি শুনেছেন ওনার বাবার কাছ থেকে, এটা একটা হতে পারে। আর কিছু অথেন্টিসিটির জন্য কিছু বুকস যদি রাজ ফ্যামিলির কাছে থাকে স্পেশালি, ওইগুলো বেশি ভালো হবে। মানে মণিপুরী নাচটা তো তখন থেকে ছিল, মণিপুরী নাচটা ছিল। এবার আমি বারবার একটা কোশ্চেন সবসময় হচ্ছে রিসার্চ, সবসময় তো রিসার্চ করতে গিয়ে মনে হয়েছে যে যা করেছি তার সঙ্গে কিছু কিছু জিনিস আরো রেখে দিয়েছি আরেকটু, এবং আমি আমার রিসার্চ ওয়ার্কের মধ্যে এটাও বারবার বলেছি, কারণ এই জিনিসটাও শেখা মাধুরী দিদির কাছ থেকে শিখেছি, সবাই দিদির শাশুড়ি দিদির কাছ থেকে, উমাশঙ্কর স্যারের কাছ থেকে। আরেকজন আমাদের রিসার্চ মেথোডোলজি পড়াতেন ব্যবহার স্যার, উনি ব্লাইন্ড ছিলেন, কিন্তু উনি এত ভালো স্কলার নলেজেবল পার্সন ছিলেন যে আমাদের সব স্কলারদের प्रॉपर उन्हें बोझाते हैं जे अगर रिसर्च आपको करना है, पीएचडी आप कर रहे हैं, शोध कर रहे हैं, तो भूसे के ढेर में से सुई को निकालना होगा, ये होगा रिसर्च का असली मतलब। मतलब এতগুলো খেরের মাঝখানে একটা সুইকে বের করা, তো এত সুন্দর বুঝিয়েছেন। তখন উনি বলেছেন যে তুমি যাই কিছু কাজ করবে, সব কাজের মধ্যে যদি তোমার মনে হয় যে এখানে আরো সম্ভাবনা আছে যে অন্য একটা রিসার্চ হতে পারে, आप उसको बता के जाइए वहां पर कि इस विषय में मैंने इतना काम किया है और इसमें और भी शोध हो सकते हैं। तो उन्हीं बोले तो जब कोई पढ़ेगा तो लगेगा कि इसमें भी शोध है, तो बहुत सारे ऐसे आप जितना किए हैं आपका जो सब्जेक्ट है वो और भी आगे जाएगा। तो रिसर्च तो ওই বিষয় থেকে বলছি, যখন যখন করেছি তখন আমার মনে হচ্ছিল যে বিষয় কিছুটা হয়তো আমি করেছি। মণিপুরী নাচ অবশ্যই রাজবাড়িতে, যেহেতু বুদ্ধমন্ত সিং গেছিলেন শান্তিনিকেতনে, পরবর্তী সময় গেছেন, ওরা গেছেন, থাকবেন, কিন্তু আমি একটু অবাক হই যে আমাদের যে এত সুন্দর রাজবাড়ির হোলির গান, এত সুন্দর ব্রজবুলি, মাইথিলি, সংস্কৃত, এরপর এত সুন্দর ইউজ, তার মানে কি নর্থ ইন্ডিয়ান ডান্স ফর্ম কি একটু ছিল না, বাকি তার এফেক্ট কি ছিল না? নাহলে এই শব্দগুলো মধুমাহে, আমি এই প্রসঙ্গে বলি, বিক্রম চৌধুরী সম্ভবত ওনার বই ত্রিপুরা অনন্য রবীন্দ্রনাথ, ওইখানে বেশ কিছু জায়গায় উল্লেখ আছে, এবং আরো কয়েকটা বই এখন আমি বিশ্বভারতী লাইব্রেরিতেই দেখেছি, ওইখানে ত্রিপুরাতে বিভিন্ন সময়ে কাশ্মীর থেকে বা উত্তরপ্রদেশ থেকে কত্থক নৃত্য শিল্পীরা এসেছে, উল্লেখ আছে। কিন্তু এখন আমাদের সেই নথিটাকে হয়তো এটা পারফেক্টলি একটা রিসার্চ হবে, কারণ আমাদের নৃত্যশিল্পীদের জন্য ভীষণ দরকার, কারণ অনেক সময় অনেক দিন ধরে আমরা করতে গিয়ে দেখেছি যে বই ছিল না, ওরা লিখেছেন এই বই থেকে, যারা লিখেছেন অন্য বিষয়কে ধরে লিখেছেন, ধরে পাশে একটু নাচের প্রসঙ্গ এসে তাই করবে। তখন দেখা গেছে একই বিষয়ের মন্তব্য এক একটা বই এক এক রকম, তখন একটা স্টুডেন্ট, একটা স্কলার কি করে সে কোন মন্তব্যটাকে গ্রহণ করবে সেটা একটা প্রশ্ন হয়ে যায়। তো আমার মনে হয় সেই নথিগুলো যদি পাওয়া যায়, কারণ এত সুন্দর করে ব্রজবুলি, মাইথিলি এই শব্দগুলোর ইউজ হয়ে হিন্দি
ইউজ হয়ে এত সুন্দর রাজন্য ফ্যামিলির গানগুলো রচনা হয়েছে, তখন আমার প্রশ্ন সবসময় মনে জেগেছে যে মণিপুরি ডান্স তো অবশ্যই নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ছিল বা এটা একটা প্রমোট ছিল, হয়তো বা থাকতে পারে, বা নর্থ ইন্ডিয়ান কোনো ডান্স ফর্ম, শুধু কাথাক না হলে আমি রাস মন্ডলীর কথা বলতে পারি, যে রাসের যে ডান্সার্স আছে এরাও আসতে পারেন, কাশ্মীর থেকে হলেও আসতে পারেন। তো ওই সব নর্থ ইন্ডিয়ান সাইডে যদি কোনো ডান্স ফর্ম আসে বা মিউজিক আসে, কারণ কুম্বি কাজরির কাছাকাছি ওই ধরনের, হরির কাছাকাছি ওই ধরনের গানগুলো, তো এই প্রশ্নটা আমার মনে সবসময় থেকেছে। আর এটাও বোধ করি যে হয়তো বা মণিপুরি ডান্সটা, মণিপুর আমাদের পার্শ্ববর্তী রাজ্য এবং সেটা অনেক ভাগ্যচন্দ্রের সময় থেকে অনেকটা এস্টাবলিশড হয়ে গেছে, বিবাহ সূত্রে ত্রিপুরার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ, আর বিবাহ সূত্রে কিন্তু রাজস্থানের সঙ্গে ত্রিপুরা রাজ পরিবারের যোগাযোগ আছে ছিল। তো আমরা ভাবতেই পারি যে ওইখানের কালচারটাও কিন্তু আমরা কিন্তু মধ্যপ্রদেশের সঙ্গে তো মধ্যপ্রদেশের রাজ ফ্যামিলির সঙ্গে, রাজস্থানের রাজ ফ্যামিলির সঙ্গে তো যদি হয়েই থাকে, তাহলে ওদের কালচার, ওদের স্ত্রী বা ওদের পুত্রদের দ্বারা তো আসতেই পারে। তো ওই জিনিসটা একটু আমার মনে হয় গবেষণা করার বিষয় থেকে তার রাজন্য পরবর্তী সময় যেটা আর কি, মানে আমি যদি 1900 স্বাধীনতার পরবর্তী সময় বলি 47-এর পরে বা 50, 52, 60 ওই সময় ত্রিপুরা শাস্ত্রীয় নৃত্য চর্চা মানে রাজবাড়ির থেকে বেরিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে আসতে শুরু করলো, সে শচীন দেববর্মনদের মাধ্যমেই হোক বা পুলিন দেববর্মাদের মিউজিক কলেজ, তার মাধ্যমে সেই বিষয়টা যদি একটু, সেই বিষয়টা আলোচনা করতে গেলে আমি নবীন, এটাও আমি বলবো, সেই বিষয়টা আলোচনা করতে গেলে আমি নবীন। তাও যতটা উমাশঙ্কর স্যারের মুখ থেকে শোনা, কারণ ওদের মুখ নিঃসৃত কথাই তখন আমাদের ছিল অথেন্টিক যে জিনিসটা, তখন উনি আমাকে এইটুকুই বলেছেন যে নাচের স্কুল রবীন্দ্র পরিষদ বলেছিল একটা প্লেস, ওইখানে সেখানে রবীন্দ্র পরিষদ আছে, এখন শেখানো হয় কিনা সেটা আমি জানি না, হ্যাঁ এটা হয় কিনা জানি আছে। তো এই তারপর মিউজিক কলেজের কথা বলেছেন, ওইখানে পরীক্ষা নিতে আসতেন বিভিন্ন গুরুরা। আর তার সঙ্গে বলে রাখবো যে উমাশঙ্কর স্যারের মুখে শোনা যে বিহারী মাস্টার মশাই, উনি প্রথম গুরু ছিলেন কত্থক নাচের, এবং উনার স্টোরিটাও ভীষণ সুন্দর। মানে উনি যখন আমার সঙ্গে ডিসকাস করেছেন বা অন্য স্টুডেন্টসদের সঙ্গে উমাশঙ্কর স্যার, তখন উনি বলেছেন যে উনি ঘর থেকে পালিয়ে গেছিলেন বিহারী মাস্টার মশাই স্যার। তো পালিয়ে যাওয়ার পর উনি রাজস্থানের জয়সলমের নাকি বিকানের ওই ধরনের কোন একটা জায়গাতে উনি একটা সোনা রূপার দোকানে কাজ করতে ঢুকেন, এবং ওইখানে ঢোকার পরে উনি যেহেতু এখন ঘর থেকে পালিয়েছেন, তো ওনার পেটের জন্য কিছু করতে হবে, উনি এখানে কাজ করছেন। তখন ওইখানে ওই আরেকটা ছেলে কাজ করতো, ওই ছেলেটা রাজস্থান জয়পুর ঘরানার কথাটাকে জানতো। আচ্ছা, তো ও কম বেশি জানতো, ও শখিয়া, ও নাচ করতো, প্রফেশনাল ট্রেনিং না, গুরুদের ঘরে যাতায়াত থাকতো, ওই ক্লাস দেখে শিখেছে। আর বিহারী মাস্টার মশাই জানতেন মণিপুরি নাচ। তো ওইখানে ওই দুই বন্ধুতে একটা কন্ট্রাক্টের মতন হয় যে আমি তোমাকে মণিপুরি নাচ শেখাবো, তুমি আমাকে কাথাক শেখাবে। তো ওইভাবে ওরা অফ টাইমে ওরা, কারণ তখন আজকালকার দিনে মোবাইল টিভি এগুলো কিছুই ছিল না, হয়তো একসঙ্গে থাকতেন, এবার ওনারা একজনের কাছে একজন সেই নাচের আদান প্রদান হয়। তারপর বিহারী মাস্টার মশাই আগরতলায় চলে আসেন ত্রিপুরা, এবং ওইখানে উনি শুরু করেন। নলেজ তো ডান্সের ছিলই, সঙ্গে পাশাপাশি কাথাকের নলেজ হলো। এইভাবে যাত্রাটা শুরু হয় কাথাকের। তারপর উমাশঙ্কর স্যার শিখেছেন, মানে কত্থক শিল্পীরা হয়তো বা রাজবাড়িতে প্রোগ্রাম করতে এসেছেন, চলে এটা শেখানোর ব্যাপারটা বিহারী মাস্টার থেকে শুরু, যতটুকু আমার জানা উমাশঙ্কর স্যারের মুখ থেকে শোনা। এবার কত্থক নৃত্য শিল্পীরা কতটা এসেছেন সেই বিষয়টা আমাদের গবেষণা করে দেখতে হবে রাজন্য পরিবারে। তো এদিক থেকে তখন বিহারী মাস্টার শেখাতে শুরু করলেন। তো সেই সময়টুকুতে তো ততদিন অবধি আমার উমাশঙ্কর স্যার থেকেও বড় সিনিয়র ছিলেন ডক্টর প্রতিদিন চক্রবর্তী ম্যাডাম, তারপর শ্রীমতী হীরা কলাতীর্থ একজনের নাচ স্কুল, এরও পরে করলেন। তো ইনারা তখন এস্টাবলিশড মানে নাচের স্কুল হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নের, এটা আমি জানি না ভালো করে, কিন্তু তখন তারা শেখা 64-65 ওই সময়টার মধ্যে তারা দুজনই মাস্টার ডিগ্রি করে চলে এসেছে। স্কুলটা ততদিনে ওদের হয়েছে কিনা সেটা একটু হীরাজীবনের কাছ থেকে জানতে পেরেছি, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন উনি স্কুলটা পরে করেছেন, আগে রবীন্দ্র পরিষদ। ওইটা মানে একটা প্লেস ছিল, একটা হচ্ছে কি তখন হয়তো বা এমন ছিল যে কতজন শিখতে আসবে,
রক্ষণশীলতা তো ছিল ফ্যামিলিতে, মানে কতজন শিখতে আসবে বা এটার ফিউচার কি, অনেক কিছুই কোশ্চেন মার্ক হবে। তো একটা এস্টাবলিশ প্লেসে শেখাতে গেলে তখন সুবিধা, নিজের কাজটাও চর্চায় থাকে। হয়তো রবীন্দ্র পরিষদ এই কারণে সবাই বেছে নিয়েছিলেন। পরবর্তী সময় যখন উমাশঙ্কর স্যারের যে স্কুল খোলেন, তখন তো শঙ্কর ডান্স একাডেমি সবচেয়ে বড় প্রতিষ্ঠান, মানে নট অনলি আগরতলা, পুরো ত্রিপুরা সব জায়গা থেকে। এবং স্যারের একটা এমন ক্রেজ ছিল, হি ইজ সো ফ্রেন্ডলি, মানে এত ফ্রেন্ডলি ছিলেন গুরু, কিন্তু গুরু কাম ফ্রেন্ড যদি বলি তাহলে আমি অবশ্যই উমাশঙ্কর স্যারের নাম বলবো। এটা আমার সৌভাগ্য হয়েছে স্যারের মজা করার এই জিনিসটাকে কত স্টুডেন্টসদের কাছে টেনেছে উমাশঙ্কর স্যার, যে সবাই ওনার কাছে, ইভেন ভরতনাট্যম আর্টিস্টরাও স্যারের কাছ থেকে শেখার জন্য রবীন্দ্র নৃত্যের কোর্স করার জন্য এসেছে। এর মধ্যে অনেকের নাম আছে, অজন্তার দিন নাম আছে, তারপর শিবানীর দিন নাম আছে, অনেকেই আছে যে শিখেছেন ভরতনাট্যম, কিন্তু রবীন্দ্র নৃত্যের কোর্স করার জন্য। প্রসঙ্গ আসলো বলে বলছি, মানে এখন যেরকম ভাবে মানে প্রত্যেকটা স্কুলে কত্থক খুব মানে কত্থক করতে হবে বা একটা শাস্ত্রীয় নাচ বরাবর ভালোভাবেই চলছে, তখন মানে দেখতে পাওয়া জানতে পারলাম যে মানে শাস্ত্রীয় নাচটা ছিল, কিন্তু মূল ফোকাসটা গানের নাচ বা চিত্রাঙ্গদা এসব নিয়েই মানে বেশি। এটা জিনিসটা বলে, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি। তখন নাকি হলের ভীষণ প্রবলেম ছিল, এটা স্যার থেকে শোনা। হল বলতে শুধু ছিল আমাদের এমবিএ কলেজের যে উপরের হলটা আছে ওইখানে। তো ওইখানে তো কালচার, সবাই কেউ ক্ল্যাপ করে, সবাই সাধু সাধু বলে, তো ওই হলটাতে প্রোগ্রাম বেশি হতো তখন। এবং স্যাররা তখন যখন নাচতেন, যা বললেন গানের নাচ, কারণ রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র ভাবনা ততদিন অনেক বেশি এস্টাবলিশ, অলরেডি রবীন্দ্র শতবর্ষের যে প্রোগ্রাম হয়েছে তখন এস্টাবলিশ। তখন শাস্ত্রীয় নৃত্যটা মনে হতো শাস্ত্রগত, একটু কঠিন, দর্শকের জন্য ছিল না। কিন্তু ডান্সের প্রতি ভালোবাসা তখন যেটা স্যারের কাছ থেকে শোনা, উদয় শঙ্করের নাচ, উদয় শঙ্করের নাচের যে শৈলী ভাবনা, এটা এতটা ক্রিয়েটিভ ছিল, মানে ক্রিয়েটিভিটির মধ্যে ছিল তখন সেই জিনিসটা। সবাই যদি নাচ বলতো তখন ওই কনসেপ্টটা ছিল যে উদয় শঙ্করজি এই নাচ। মোটামুটি কোন সময়ের কথা? এটা 60, 70 আমি তারপরে যাই, তখন তো কলাতীর্থ আর একটু পরের দিকে হলো, বদ্রীদেবী তারা আছেন শেখাচ্ছে, মানে স্যার মানে উমাশঙ্কর স্যার বদ্রীদেবী হীরাদেবী বাদ দিয়ে কি তখন আরো কেউ কাজ করেছেন? তখন সেই সময়টুকুতে একটু এমনও হয়তো বা ছিল, রক্ষণশীলতা ছিল যে গুরুরা, আমি পরিষ্কার করে বলছি যে আমার স্কুল আমার স্টুডেন্ট কেউ শেখাবে, আবার বাইরে সেটা একটু হয়তো বা প্রবলেম ছিল। স্কুল খুলে এস্টাবলিশমেন্টের মধ্যে গিয়ে ক্লাস করা, প্রাতিষ্ঠানিক নৃত্য শিক্ষার হয়তো বা এমন শিক্ষক ছিলেন না, গুরু ছিলেন না, তো মনে করি গুরু শেখাচ্ছেন, পার্সোনালি শেখাচ্ছেন, বা কোনো হয়তো প্রোগ্রামে, সেটাও হয়তো বা মানে ওইভাবে আর ডাটাটা রাখা যায়নি, যেটা প্রোগ্রামে যাচ্ছে কেউ শিখিয়ে দিল, এইভাবে করলো এই জিনিসটা। তো সেই সময়টুকুতে যখন নাচ করছেন তখন ওই কুশলদা, তারপর এটা তো উমাশঙ্কর স্যারের কাছে শেখা ওই পিরিয়ডটা, এটা বোধহয় মানে 70 এর শেষ দিক বা 80 এর শুরু। এবং তখনকার সময়ে আমি নামটা ভুলে গেছি, উমাশঙ্কর স্যারের প্রোগ্রামেও ওনাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই রবীন্দ্র নৃত্যের জন্য, আমি নামটা ভুলে গেলাম, দুজন লেডি, তো সম্বর্ধনা দেওয়া ছিল ত্রিপুরার লোক। তো এদের নাচে কিন্তু ভালো প্রাপ্তবয়স্ক, ওনারা মনে হচ্ছে অনেক প্রবীণ নৃত্যশিল্পী ছিলেন। তো এমন অনেক শিল্পীরা আছেন বেনামে, হয়তো বা সেটাকে প্রফেশন করেননি বলে আমরা ওদের নাম হারিয়ে ফেলেছি। এরা হয়তো এই কাজটা যদি আরো 20 বছর আগে শুরু হতো, তারা জীবিত থাকতেন, তখন হয়তো বা আরো কিছু পেতে, যেগুলো করা যেত রিসার্চের জন্য। কিন্তু সেই সময়টুকুতে তো কনসেপ্টটা রিসার্চের ছিল না, এবং একাডেমিক লাইনে কেউ পড়াশোনা করবে, কেউ এটা নিয়ে চাকরি বাকরি করবে বা এটা নিয়ে আরো কিছু করবে, সেই ভাবনা ছিল না বলেই হয়তো বা সেটা আমাদের স্টোর করা সম্ভব হয়। আমি এবার 80 দশকের দিকে আসি। 80 দশকে তো এবার রাজ্যে রাজ্যে প্রচুর হল, আগরতলা রবীন্দ্র ভবন, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, উদয়পুরে, মানে প্রত্যেকটা জেলায় একটা হল হচ্ছে, মানে একটা আস্তে আস্তে সংস্কৃতি পরিমণ্ডল তুলে, মানে প্রত্যেক গ্রামে গ্রামে লোকরঞ্জন শাখা, মানে একটু একটু করে টাচ দেওয়ার ব্যাপারটা হচ্ছে। এমনিতেই তো নিজস্ব সংস্কৃতি, ট্রাইবেলদের হোক বাঙালিদের লোক সংস্কৃতি আছে, শাস্ত্রীয় সঙ্গীতের বা শাস্ত্রীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া একটু শুরু করলো।
ওই সময়ে স্যারের স্কুলের ব্যাপকতা, শঙ্কর ডান্স একাডেমি বলি বা স্যারের রবীন্দ্র পরিষদ বলি বা অন্যান্য বাড়তে থাকলো, তখন তো অনেক শিল্পীরা শিখেছেন, তাদের মধ্যে থেকে অনেকে এখনো কাজ করছেন বা আছেন, কেউ নাম যদি জানা আমি বলছি তখন সময় অনেকেই কাজ করেছেন, এখনো ওরা যারা কাজ করছেন এদের মধ্যে খুব পরিচিত নামদের মধ্যে আছে চিন্ময় দাস, মানসী ঘোষ, এরা কাজ করছেন, সঙ্গীতা ঘোষ এরা কাজ করছেন, তারপর উদয়পুরের শাশ্বতী কাজ করছেন, তো এরা কাজ করছেন, আরো আমি নাম বলছি ধর্মনগরের জবাদি কাজ করছেন, তো আরো আছে মণিপুরি বঙ্কিমদা কাজ করছেন, মনাদা প্রথম শিখেছেন মানে দেবব্রত দেববর্মা, উনি প্রথম কাছে শিখেছেন কিন্তু পরবর্তী সময় পরবর্তীতে যা উনি শেখাচ্ছেন, তারপর সঞ্জীব সিনহা, তারপর ওনারা কুশলদা আছেন, শেখাচ্ছেন কিনা সেটা আমি জানি না, আছেন ওরা করেছেন। তো ওই পিরিয়ড গুলোতে অ্যাকচুয়ালি কি হয়েছে একটা সময়ের পরে যে সবাই নৃত্যটাকে মনোরঞ্জনের বিষয় হিসাবে নিয়েছিলেন, প্রফেশন নিয়ে সবাই কাজ করে নিয়ে, হয়তো বা কেউ হায়ার এডুকেশনের জন্য চলে গেছেন বাইরে, হয়তো বা বিবাহ সূত্রে মেয়েরা বাইরে গেছেন, হয়তো বা ছেলেরা অন্য কোনো প্রফেশনে নিজেদের আর্ন করার জন্য গেছেন, তো ওইভাবে হয়তো হয়নি, কিন্তু ধীরে ধীরে মানে একটা বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু এরপর কিন্তু সেটা তো পরবর্তী সময়, কিন্তু তখন কিন্তু একটা বাতাবরণ তৈরি হতে শুরু করেছে এবং সবাই খুব আনন্দের সঙ্গে নাচ, এবং যেটা বললে যে নৃত্যনাট্যের বিশাল নৃত্যনাট্যের নাকি তখন রিহার্সাল অনেক দিন ধরে রিহার্সাল হতো এবং সেই রিহার্সাল পারফর্ম হতো স্টেজে উইথ লাইভ ইনস্ট্রুমেন্ট, লাইভ মিউজিশিয়ান। তখন এটাই ট্রেন্ড বেশি ছিল, আমি যতদূর জানি 90-এর দশকের মানে শেষ দিক পর্যন্ত এটা খুব চলছিল বলতে এই ক্ষেত্রে আমি যেমন আমাদের বিশিষ্ট তবলা বাদক রাজ্যের শ্রী জহর ব্যানার্জি স্যার, ওনার কাছে আমি জিজ্ঞেস করেছি, বলছি কি তুমি তো জানো না আমি জল তরঙ্গ আমাকে কিনতে হয়েছিল, মানে ওই যে হ্যাভেনলি ইনস্ট্রুমেন্ট যেটা আছে উইন্ড চ্যাম্প জাতীয় জল তরঙ্গ, বলছে বাটিগুলো হয়তো কিছু আছে, কিছু এখন তরকারি হয়েছে, তো জল তরঙ্গ কিনতে হয়েছে এবং অনেক ইনস্ট্রুমেন্ট এমন কিনতে হয়েছে, সন্তুরও নাকি কিনেছিলেন শুধু অনলি ফর ডান্সটা, কারণ এখন যেমন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকলে যে আর্টিস্টকে ডাকবে যার কাছে এতগুলো ছিল এবং যার নলেজ ছিল সে হয়তো বা বেশি ডাক প্রোগ্রামের জন্য হতো, তো এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হয়েছে। এবার আমি 90-এর পরের দিকে আসি, আস্তে আস্তে তো এবার আরো স্কুল হলো, মানে কোন স্কুলগুলো হয়েছে, তারপরে মানে ওই সময়ে 90-এর শেষের দিকে তো দেবদা আপনাদের এই লাইনে বা এই জগতে চলে আসা, মানে তখন তো আপনারা নিজের চোখে দেখেছেন, ওই সময়ের স্কুলগুলা কোনগুলো ছিল বা কারা কাজ করেছেন, বা একটু যদি এই সম্পর্কে। ওই সময় ধীরে ধীরে কনসেপ্ট মানুষের চেঞ্জ হতে শুরু করেছে, কনসেপ্ট ওয়াইজ যে একটা যেমন ছিল যে শুধু নাচ শেখা পর্যন্তই শেখা, ক্লাস 8-9-এ উঠে সেটাকে স্টপ করে দেওয়া জিনিসটা, কারণ সেই সময়টুকুতে অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ বৃত্তি এগুলো পেতে শুরু করেছে, অনেক সময় এরা বিভিন্ন কম্পিটিশনে ইউথ ফেস্টিভ্যাল হোক বা অন্য কিছু হোক, এরা ইউথ ফেস্টিভ্যাল এরা প্রাইজ পেতে শুরু করেছে। তারপর দেখা গেল যে কোনো ভালো গুরুর আন্ডারে এরা হয়তো বিবাহ সূত্রে বাইরে আছেন বা কোনো কাজে, কিন্তু ভালো গুরুর আন্ডারে একটা ভালো কাজ করেছে, শেখার সুযোগ হচ্ছে সেখানে, তো ধীরে ধীরে ওই ভাবনাটা আরো বাড়তে শুরু করলো। এবং যখন ক্লাবগুলো মানে যেই সব মানে পূজা কমিটি ক্লাবগুলো আছে, বিভিন্ন ক্লাব যখন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীতে নৃত্য প্রতিযোগিতা, তো নৃত্য প্রতিযোগিতার বিষয়গুলোকে যখন ওনারা তুলতে শুরু করলেন সংস্কৃতির অঙ্গ হিসাবে, তখন কিন্তু যে কম্পিটিশনে ভাগ নেওয়ার ব্যাপারটা নিয়ে ভীষণ উৎসাহী। নৃত্য প্রতিযোগিতাগুলো তো মূলত রবীন্দ্রনাথের গানের, রবীন্দ্র নজরুল লোকনৃত্য এগুলোই ছিল, আজকালকার মতন ওই শোগুলোর মতন ছিল না, কিন্তু ওই রবীন্দ্র নজরুল নাচার জন্য শেখার জন্য এটা একটা ভীষণ, তার মধ্যে ছেলে মেয়েদের মধ্যে অভিভাবকের মধ্যে উৎসাহ, এবং সেই উৎসাহটা হয়তো সেখানে উৎসাহের কারণ আমাদের যদি আমরা রুট এন্ড রেজাল্টটাকে দেখি তাহলে সেটা হবে যে হয়তো একটা বাচ্চা সেই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে এবং সে তার পড়ার স্কুলে গিয়ে তার ক্লাস টিচারকে বলছে ম্যাম বা স্যার আমি এটা পেয়েছি এই কম্পিটিশনের মধ্যে, সেই টিচার সবাইকে বলে দেখো সে রবীন্দ্র নৃত্যে বা নজরুল নৃত্যে বা লোকনৃত্যে সে প্রথম হয়েছে এখান থেকে। এই যে ইন্সপিরেশন, এই যে ভাবনা, আজকে 10টা বাচ্চা দেখে গেছে, দেখা যায় বলে যে কি বলছে মা আমিও শিখবো, আমাকেও সেই কম্পিটিশন, আমাদের কোন রুট থেকে ভাবতে হবে, মানে সার্বিক একটা
পরিমণ্ডল হয়ে গেছে, তারপরে তখন ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তে শুরু করলো, ফ্রেন্ডসরা সুন্দর নাচে, এবং নাচ তো মোস্টলি বিউটিফুল একটা জিনিস। নাচ আমি সব সময় বলি যে নাচ যে যাই বলুক, নাচের হার্ড ওয়ার্ক অনেক বেশি। কারণ তুমি অ্যাজ এ ডান্সার তোমাকে হতে হবে আর্টিস্ট, তোমাকে জানতে হবে কালার সম্বন্ধে আইডিয়া, তোমার পেইন্টিং সম্বন্ধে আইডিয়া, কারণ তোমার মেকআপ, তোমার সব আইডিয়া। তোমার হতে হবে ভালো টেইলার, তোমার জানতে হবে কোথায় কি স্টিচ করলে কি করতে হবে, তোমার হতে হবে ভালো তাল সম্বন্ধে তোমার আইডিয়া, হতে হবে তোমার সুর সম্বন্ধে তোমার জ্ঞান, আর সর্বোপরি হতে হবে তোমার ব্রেন এন্ড বডির ওয়ার্ক। যারা আমি ওদেরকে অনেক সময় ব্রেনের মধ্যে শিক্ষার পাঠটাও আসবে, সবার শিক্ষার পাঠ। আর অন্য ইনস্ট্রুমেন্ট যারা বাজায় বা ভোকাল, অনেক সময় রাগ হয় আমার সাথে বা ঝগড়া হয়, আমি বললাম যে আপনারা তো শুধু বসে বাজান, আপনাদের হাত আর ব্রেনটাই কাজ করে, আর যারা গান আপনাদের গলা ব্রেন, আর আমাদের তো গলা ব্রেন চোখ মুখ নাক পা হাত সব কাজ করে, এবং তার জন্য আমাদের বেশি। এই কারণেই হয়তো হঠাৎকার আমরা তাতেই তারা আপনি 3 তাল বাজান 16 মাত্রা। তো ঠিক এই হচ্ছে ঘটনা। এই যে বাতাবরণটা তৈরি হচ্ছে, সেখানে মানে পরবর্তী সময়ে আমাদের যে গভর্নমেন্ট মিউজিক কলেজ, যেটা পুলিন ঠাকুর প্রতিষ্ঠা করে গেছিলেন, পরবর্তী সময় গভর্নমেন্ট হলো, এটা 2000 সালের পর থেকে সেখানে মানে ডিগ্রি কোর্স চালু হলো। তারা যেহেতু ভাতখণ্ডের ডিগ্রি কোর্সের পরে একটা সময় পরে দেখা গেল এটার মধ্যে অনার্স কোর্স চালু হলো। এরকম ভাবে মানে আগে ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা ঠিক আছে, কিন্তু একাডেমিক যে ডিগ্রি নেওয়ার ব্যাপারটা সেটা মানে আরো মানে সিম্পলাইজ হতে শুরু হলো এই কোর্সগুলোর মাধ্যমে। পরবর্তী সময়ে 2009-এর দিকে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্ট চালু হলো, সেখানে কাথক শুরু হলো। এইগুলোর মাধ্যমে তো এখন যেটা দেখি মানে একটা সময় পর্যন্ত যারা নাচ করছে 9-10 বা একটা সময় ছেড়ে দিচ্ছে, এবার যারা ব্যাক করছে তারা ওই মানে মিউজিক নিয়ে পড়াশোনা করার একটা ট্রেন্ড আছে এখন। এই আমার মনে হয় আমি যতটুকু ফিল করে দেখি, এতে অনেক মানে শিল্পী তৈরি হচ্ছে। আগে যারা করতো তারা হয়তো এমএচআরডি করতো, প্রফেশনাল শিল্পী তৈরি করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা নিচ্ছে। আপনার যদি এই বিষয়ে একটা মতামত বা এই বিষয়টা কিভাবে বলবেন? প্রফেশনাল, এখন আমার প্রশ্ন হচ্ছে প্রফেশনালিজম কোন দিকে? প্রফেশনালিজম পারফর্মিং আর্টে কি তুমি স্টেজে কি পারফর্ম করছো সেই হিসাবে প্রফেশনাল, নাকি তুমি অ্যাজ এ এলিজিবল পারসন তোমার উইথ ডিগ্রি সেই প্রফেশনাল সার্ভিসের জন্য? তো দুইটা সাইড আছে। তো এটা আমি বলবো যে এটা অবশ্যই ভালো হয়েছে যে যখন একটা বিষয়কে আমরা ভালোবাসি, একটা বিষয়কে নিয়ে আমরা চর্চা করতে ভালোবাসছি, পছন্দ করছি এবং চাইছি সেটা সারা জীবন আমাদের সঙ্গে থাকো, তো সেই বিষয়ে যখন পড়াশোনা শুরু হয় এবার আমাদের মিউজিক কলেজে, সচিন্দ্র ব্রহ্মণ মেমোরিয়াল মিউজিক কলেজে, তখন একটা সত্যি একটা রাস্তা খুঁজে পায় ছেলেমেয়েরা যে না আফটার 12 বা আফটার 10th এর পরে ডিপ্লোমা ডিগ্রি আমরা একটা কোর্স করে এই বিষয়টা নিয়ে আমাদের পড়ার একটা সুযোগ আমাদের কাছে হয়ে গেছে। তখন কি হয়, বেশি সময় তখন ওই প্যারেন্টসদের যে এটা নিয়ে কি হবে, কোনো লাইন নেই, পড়াশোনা নেই, বিষয়টা কমপ্লিট করে তো দেন ওকে স্টপ। এই জিনিসটা থেকে হয়তোবা যারা সত্যিকার অর্থে শিল্পী বা শিখতে চাইছে তাদের জন্য একটা ভীষণভাবে একটা হয়েছে, এবং ওরা শিখেছে, ডিগ্রি নিয়ে বেরিয়েছে। কারণ এই জিনিসগুলো একাডেমিক হওয়ার ফলে কি হয়েছে, একটা লাইন আপ হয়েছে যে এইটার পর এমএ করতে হবে, এমএ পর এমফিল করতে হবে, এমফিলের পর পিএইচডি রিসার্চ বা নেট দেবে, স্ল্যাট দেবে, যাই হোক মানে একটা লাইন করার ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট একাডেমিক লাইনটা হয়েছে। এবার আসছি পারফরম্যান্সের ক্ষেত্রে। পারফরম্যান্সের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্সিয়েট করা দরকার আমার মনে হয়। পারফর্মার সে কোনো রকম একাডেমিক লাইনের দিকে ঝুঁকে না, সে তার পারফরম্যান্সের দিকে ফোকাস করে। কিন্তু পরবর্তী সময় আমরা এটা বুঝেছি যে শুধুমাত্র পারফরম্যান্স করলে শুধু পারফরম্যান্সের উপর নির্ভরশীল হতে হবে। যখন আপনি পারফরম্যান্স, আপনাকে কেউ ডাকবে কোনো ফেস্টিভ্যালে বা ক্লাসেস বা ওই জিনিসগুলো দিয়ে আপনার জীবিকা নির্বাহ করার একটা ব্যাপার থাকছে। কিন্তু যখন আপনি একাডেমিক কোয়ালিফিকেশনও আপনার থাকবে সেই বিষয়ে, তাহলে আপনি কোনো চাকরি, কোনো কলেজে অ্যাজ এ টিচার, প্রফেসর, এই জিনিসগুলো আপনি করতে পারেন। তো এই জিনিসটা তো সেই ক্ষেত্রে ডিগ্রিটা নিয়ে দেখা ভালো, সঙ্গে আপনি প্রফেশনালিজমটা মিলিয়ে ব্যালেন্স করা। একদম যারা প্রফেশনাল পারফর্মিং আর্টিস্ট তাদের ব্যালেন্স করাটা কষ্ট হয়, কিন্তু তাও মিলিয়ে করে রাখলে আমার ক্ষেত্রে আমি বলি যে সেটা অনেকটাই ভালো। আমি মানে উত্তর ভারতের বিভিন্ন যারা ঘরানাদার শিল্পী তাদেরকে দেখেছি এই ব্যাপারে ডিগ্রি
না, আমাদের রাজ্যের প্রেক্ষাপটে যদি ভাবি, আমার মনে হয় মানে আপনার মতামতটা আমার রাজ্যে কেন মনে হয়, কারণ ওদের দেখা গেল যে ওদের গ্র্যান্ডফাদার্স থেকে ওরা নাচ করছে, ওদের ফ্যামিলি ওয়েল নোন ফ্যামিলি, ফাদার নাচ করছে, ওদের ট্রেনিংটা অনেকটা এমন ডাক্তারের ঘরে ডাক্তারের মতো। তো তার আগে থেকে ওনারা সব অ্যানাটমি সম্বন্ধে আইডিয়া আছে, পুরোটা জিনিস জানেন, বোঝেন, লাইন আপ করে দিচ্ছেন। কিন্তু যাদের ফ্যামিলিতে সেই পরিচিতির ক্ষেত্রেও তো তাদের যে অ্যাডভান্টেজটা অনেক বেশি, অনেক বেশি অ্যাডভান্টেজ, সেই কারণে হয়তো ওনাদের ছেলে মেয়েরাও ভালো নাচেন, কিন্তু তারপরে অ্যাডভান্টেজ বেশি ওনারা পাচ্ছেন, কারণ ওনাদের পরিচিতি, ওনাদের দাদার পরিচিতি, এই জিনিসগুলো তো থাকে, একটা ফ্যামিলি লেগেসির একটা ব্যাপার থাকে। তো এই জিনিস থেকে যাদের ফ্যামিলির মধ্যে না ফাদার না মাদার কেউ নাচেন না, এরা যখন কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে চাইবেন, তখন উনি যে নৃত্যশিল্পী তার একটা প্রমাণের প্রয়োজন হয়ে পড়ে। ওই কারণেই হয়তো সেই সার্টিফিকেটটা বেশি দরকার। আর অনেকের থাকে, আমার মনে হয় যে শিখলাম, করলাম, সে থেকে মানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাটা যদি ওরকম হয়, তাহলে একটা পরীক্ষার ব্যবস্থা বা একটু ভালো করতে হবে, ও ভালো করছে, আমার মানে এইভাবে শিক্ষাটা আরো বাড়ে। আর এই ক্ষেত্রে যেটা আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমার বলার ইচ্ছে আছে, আর এটা বলা দরকার, যে এই ক্ষেত্রেও ক্যাটাগরি, এর আগে বলেছিলাম যে প্রফেশনালিজমের দুইটার ব্যাগ আছে, একটা একাডেমিক, একটা যে পারফর্মিং। আর সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যারা এখনকার সময় এটা হচ্ছে ডিগ্রির জন্য যারা যাচ্ছে, স্টুডেন্টরা, সে ডিপ্লোমা এখন আছে কিনা আমি জানি না, বা ডিগ্রির জন্য যাচ্ছে, দেখা গেল সব কলেজে সে ডান্সের স্টুডেন্ট, আমি ডান্সকে নিয়েই বলবো, ডান্সের স্টুডেন্ট, সব কলেজের অ্যাডমিশন টেস্ট হলো, ফরমান কোথাও কোনো জায়গা হলো না কলেজে, লাস্ট দেখা গেল অন্তিম গতি মিউজিক কলেজ। ওয়াই অন্তিম গতি? তোমার যদি ভালোবাসাই থাকে ওই বিষয়টার সঙ্গে, ওই বিষয়টা নিয়ে তোমার পড়তে ইচ্ছা, তাহলে অন্তিম গতি যদি হয়, তাহলে স্টুডেন্টটা অন্তিমই, তার কোয়ালিটি কি থাকবে সেটা যদি কোথাও এন্ট্রান্স পেল না, পড়াশোনায় লো মার্কস, তার অনেক কিছু না, তাহলে তার যে সে যদি ট্যালেন্টেডই কম ট্যালেন্টেড হতো, সে ডান্সে তো তার বুদ্ধিটা কমই থাকবে। তো সেই অনুযায়ী কোয়ালিটি মেনটেন করাটা একটা প্রাতিষ্ঠানিক সেন্টারে, মানে যেখানে ডিগ্রি বা এই ধরনের কোর্সের সার্টিফিকেট দেওয়া, এখানে কোয়ালিটি মেনটেন করাটা মুশকিল হয়ে যায়। আমি এই প্রসঙ্গে বলি, আপনি তো আমাদের যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, সে মানে মিউজিক ডিপার্টমেন্ট, সেখানে নাচের, বিশেষ করে কত্থক নাচের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন, আপনার তো এই বিষয়টা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আপনার হাত দিয়ে মানে বিভিন্ন ব্যাচে ছেলেমেয়েরা, কত সংখ্যক ছেলেমেয়েরা এরকম মাস্টার ডিগ্রি করছে, বা তাদের উৎসাহটা বা কিরকম দেখছে? উৎসাহটা তো বেশ ভালো, কারণ এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমি এবং এইচওডি ছিলেন, জাস্ট এখন এইচওডি গেছেন, এইচওডি থেকে ডক্টর অজয় কুমার স্যার, উনিও ভালো টিচার এবং উনি ভালোভাবেই ট্রেন করেন, আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে পরিচয়। এবং সেটা আমি বলবো যে সত্যি আমরা অনার এই স্টুডেন্টদের জন্য, ওদের ভীষণ ইন্টারেস্ট আমাদের কাছ থেকে শেখার জন্য, এবং আমরা যথেষ্ট আমাদের মানে কিরকম সংখ্যক ছেলেমেয়েরা মাস্টার্স মোর দেন 50 স্টুডেন্টস, মানে এখন না পাস আউট হয়েছে, মানে যত 2009 থেকে এখন অবধি। তারপরে তো এই রাজ্যের প্রেক্ষিতে দেখলে এটা সংখ্যাটা কম নয়, না নিশ্চয়ই কম নয়, অনেক বেশি। এবং এই পাস আউট হওয়ার পরে এরা কেউ রিসার্চে গেছে, কেউ হয়েছে, হ্যাঁ রিসার্চের প্রসঙ্গে আসবো, ওখানে আমি যুক্ত করি। এখানে মিউজিক কলেজ থেকে পাস আউট হয়ে কেউ তো, এবং সেটা বলবো 50 বলেছি, সেটা কিন্তু আমাদের মিউজিক ডিপার্টমেন্টে মিউজিক বলা আছে, কিন্তু এর মধ্যে কিন্তু কাথাক ইনক্লুডেড, মানে এটা একটা কোন কারণবশত হয়ে আছে, তো হয়তো চেঞ্জ হবে। তো এটার মধ্যে দুইটা বিধা আছে, একটা হচ্ছে হিন্দুস্তানি ভোকাল, একটা হচ্ছে কাথাক। তো কাথাকে বলেছি যে মোর দেন 50 একদম। আর আমি যেটা বলতে চাইছি যে যারা মানে এখান থেকে করছে, অনেকে জানি আমি যে আবার খায়রাঘাট থেকে, যেমন আপনি নিজেও সেখান থেকে মাস্টার ডিগ্রি করেছেন। আমার সময় তখন ইউনিভার্সিটি ছিল না, তখন নানা হলে আমি এখানে করতাম। তারপরে আমার জানা মতে আপনি বিশুদার কথা বলছিলেন আগে, তারপরে আমার আরো অনেক রুমাদি অনেকেই আছে রানা দাদারা ওইখান থেকে করেছে। এই সংখ্যাটা তো কম না, বা কেউ রবীন্দ্রভারতী থেকে করছে না, এই সংখ্যাটা নেহাত কম নয়। মানে এখান থেকে যদি আমি বলি যে বাইরে গিয়ে রবীন্দ্রভারতী হোক, বিএচইউ হোক, বা ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আর আমি শুধু কেন কথা বলবো, যখন বাইরে, এখানে শুধু কথা আছে, কিন্তু বাইরে ভরতনাট্যমকে নিয়ে করেছে, মণিপুরি নিয়ে করেছে। আমার জানা মতে চেন্নাইতে আমার মিষ্টুদি হোক, মানে অনেকেই চেন্নাইতে গিয়ে আছে, করছে, অনেকে আছে, অনেকেই করছে।
তো ওইখান থেকে বলবো। আবার আগরতলার কয়েকজন মেয়ে আমি যতটুকু জানি ওই মণিপুর ইউনিভার্সিটিতে গিয়ে মণিপুরি নাচ নিয়ে তার মানে কি ডান্স নিয়ে ওরা পড়াশোনা করতে চাইছে এবং করে ববিদি আছে কুচিপুড়ি নাচ নিয়ে করেছে। আর আমাদের যেহেতু আমরা ইউনিভার্সিটি লেভেলে আমরা দেখছি স্টুডেন্টসদের, এখন আমাদের আরো ভালো লাগছে যে ত্রিপুরা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও স্টুডেন্ট রয়েছে, অ্যাডমিশন নিচ্ছে। গুয়াহাটি থেকে আছে, মণিপুর থেকে আছে, তারপর আরো নর্থ ইন্ডিয়া থেকে আছে। তো সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেই সুবাদে এতগুলো স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে এসে যখন নাচ গান শিখছেন, তো এটা আমরা ভীষণ আশাবাদী যে সেটা ভালো হচ্ছে। পাশাপাশি এটা একটু বলে দিই, সবাই তো সার্টিফিকেট কোর্স বলো আর কিছু বলো একটা চাকরি বাকরির আশায় ওরা জিনিসটাকে করে, যে একটা আর্নিং সোর্স আমাদের থাকে সবচেয়ে বেশি বেস্ট। তো এটা আমি বলবো যে আর্নিং সোর্স আপনি শুধু সার্টিফিকেট হাতে পেলেই যে আপনি গুড ডান্সার বা গুড টিচার, ইটস নট ম্যান্ডেটরি, কিন্তু সার্টিফিকেটটার তো দাম আছে। তো দুই পক্ষকেই বিবেচনা করে আমার মতে যে যারাই যেখানে কাজ করছেন ভালোভাবে, যে ওদের জন্য কিছু করা দরকার স্টুডেন্টসদের জন্য যারা পাস আউট, তো এই কথাগুলোকে বিবেচনা করেও যদি হয়, তাহলে যদি স্টুডেন্টরা যদি আরো কিছু সন্ধান পায় কাজে, মানে আর্নিং ওদের ফ্যামিলির জন্য, যে এই ফিল্ডে কাজ করে কর্মসংস্থান যদি হয়, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টাকে শিখতে আরো এগিয়ে আসবে, উৎসাহী। এবং উৎসাহী হবে না কেন, এখন যদি আমি বলি যে আমাদের ভারতীয় সংস্কৃতিকে ধরে রেখে এগিয়ে যাওয়ার যে জীবন্ত পরম্পরা, সেটা নৃত্য, গীত, বাদ্য, সঙ্গীত, সেটাই এখনো জীবন্ত। এই পরম্পরাতেই শিষ্যরা গুরুর পা ছুঁয়ে প্রণাম করে, এই পরম্পরাতেই ফেসবুকের মতন শুধু বার্থডে আর ওই মরে গেলে রিপ লিখে দিয়ে ক্ষান্ত হয় না, গুরু অসুস্থ হলে টিচার অসুস্থ হলে বাড়ি থেকে খবর নেয় এবং ওনার সঙ্গে দায়িত্ববোধ সার্বিক মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে এই কর্মসংস্থান বিশেষ প্রয়োজন এই ছাত্রছাত্রীদের যারা শিখে বেরিয়েছে। এবং সেটা আমি বলবো না যে নেহাতি আপনি পাশ করে এসেছেন বলে ওকে দিয়ে দেবেন, হোক তো একটা ইন্টারভিউ, তার কোয়ালিটি থাকুক, সে শিক্ষাগত যোগ্যতা মানে পোস্ট তৈরি হোক, তারপরে যদি হয়, আমার মনে হয় যদি এখনো আছে অবশ্যই স্কুলের মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু অস্থায়ীভাবে, কিন্তু সেই আমরা যদি সেই সংস্কৃতি, সেই ভাবনা, সেই ভারতীয় যে ধারাবাহিকতা আছে, মানে যে পরম্পরাতে মানুষ হয়ে ওঠার যে পরম্পরা, এই পরম্পরা যদি আমরা স্কুলের ছোট বাচ্চা থেকেই যদি দেওয়া শুরু করি, তাহলে আমার মনে হয় সোসাইটিতে যে সব জিনিস এখন হচ্ছে বা ছেলেমেয়েরা বিপথে যাচ্ছে, আমি তো বলবো যে নেশার সামগ্রী যে ব্যাপারগুলো আছে, এই বিষয়টা থেকে ছোটবেলা থেকে যদি ওদের আনন্দের একটা ডিফারেন্ট উৎস থাকে, আমার মনে হয় না যাবে। বড় হলে ওকে ঘোরানো, আমি নিজে স্কাল্পচারিস্ট, মূর্তি বানাই, আমি জানি যে মাটি শুকিয়ে গেলে ওকে হ্যান্ডেল করা কতটা মুশকিল হবে। এবার যদি নিচে সে নরম মাটি থাকে, তখন থেকে যদি সেই কালচারে আমি বড় করি, তাহলে সেটা আমার সোসাইটির জন্য একদম। আপনি একদম নরম মাটির কথা বললেন, আমি একটা অন্য বিষয়ে যাব, মানে একদম গ্রাসরুট থেকে আমি যদি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে স্কুল স্তর, তারপর কলেজ, ইউনিভার্সিটি, তারপর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন পিএইচডি ব্যাপার বা গবেষণার কাজের সঙ্গে যুক্ত হওয়ার। এবার গবেষণা হলে এই কাজগুলো কিভাবে হলে ভালো হবে, আরো গবেষকদের মতামত গ্রহণ করে যদি সরকার বা প্রশাসন সিদ্ধান্ত নিয়ে কাজটা করে, এই সাবজেক্টের এক্সপার্ট যারা আছে, তাহলে মনে হয় বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আরো প্র্যাকটিক্যাল হবে। আমার মনে হচ্ছে এই ব্যাপারগুলো দেখার প্রয়োজন। আমি এই প্রসঙ্গে আসবো, অনেক নৃত্যশিল্পীরা, মূলত নৃত্যশিল্পী বলছি, আরো সঙ্গীত শিল্পীও আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গবেষণার কাজ করেছেন। আপনিও একটি ভালো মাপের গবেষণা সম্পূর্ণ করেছেন, যার জন্য মানে রাজ্যের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ। এই গবেষক যারা নাচ নিয়ে, শাস্ত্রীয় নাচ নিয়ে গবেষণা করেছেন, মানে তাদের মানে কাজের গুণগত মান বা তারা কারা, এই সম্পর্কে যদি আপনি একটু বলছি। আমাদের সত্যি গর্বের বিষয়, এই আমাদের স্টেটে আমি আছি, আমার পিএইচডি কমপ্লিট হয়েছে গবেষণা, তারপর রুমা শীল আছেন, ওনার গবেষণা কমপ্লিট হয়েছে আগরতলা ব্যাঙ্গালোর থাকেন, এখন ব্যাঙ্গালোর বিবাহ সূত্রে ব্যাঙ্গালোরে আছেন। চন্দ্রতপা সাহা, ওনারও পিএইচডি কমপ্লিট হয়েছে। লতাকের বিষয়ে তিনজন বলছি আমি, কমপ্লিট হয়েছে, উনিও বিবাহ সূত্রে খয়রাঘাট থেকে করেছেন, বিবাহ সূত্রে আছেন এখন ব্যাঙ্গালোরে।
তারপর ডক্টর অতনু ভৌমি, উনি ভারতনাট্যমে করেছেন পিএইচডি, উনিও ফারাক্কা থেকেই করেছেন। তারপর আমাদের চারজন আমাদের হলো রিসেন্টলি হয়তো সম্রাট ডক্টর সম্রাট চৌধুরী, সে আমারই স্টুডেন্ট, ওর পিএইচডি কমপ্লিট হয়েছে, এখন ও বিলাসপুরের একটা মিউজিক কলেজে আছে, তো ও আছে। তারপর অর্পিতা, এর মধ্যে অর্পিতা রয়, ওর তো কাজ চলছে সম্ভবত শেষের পথে। আপনি আছেন রত্নদীপ। তো আমি আরেকজনের নাম যুক্ত করতে চাই, আমাদের খোয়াই সুব্রত দা, সরি এটা বড় মিস্টেক, সুব্রত দা আছেন, ওনার নৃত্য সম্বন্ধে ওনার তথ্য কিছু হবে, লোকনৃত্য একটা সমাবেশে। তারপর আরেকজনের কথা বলবো, খয়রাগড় থেকে রিসেন্টলি বোধহয় কমপ্লিট হয়েছে সত্যজিৎ দেবনাথ। সত্যজিৎ দেবনাথ এটা হয়তো আমি জানি না, সত্যজিৎ কমপ্লিট হয়েছে। তাহলে দেখো কত জনের আরো যুক্ত করছি, মানে মনে পড়ছে আপনি বলছেন বলে এই ধর্মনগর থেকে প্রসিতা, অবশ্যই এত নাম আমার লিস্ট নিয়ে বসে অনেক অনেক প্রসিতারও কমপ্লিট অনেকে করছেন কাজ, হয়তো যদি কোনো মিস হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে। তারপর আমাদের মণিপুরি নাচ নিয়ে সুরজিৎ আছে। তো এই লিস্টগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যে কতজন করেছেন, কতজন লাইনে আছেন, মানে অনেকেই কাজ করছেন এবং আমার মনে হয় তাদের গবেষণার যা লিস্ট, সেটাকে আমার এই জিনিসটাই মনে হয় যে যেহেতু এগুলো স্টেটের, দেশের আমাদের প্রাইড, এরা যারা গবেষণা করে এসছেন বা গবেষণা এদের নিয়ে বসা, এদেরকে কোনো কাজে লাগানো, একদম শেষ করে কোনো কাজে লাগানো, যেটা সোসাইটি, আমাদের এডুকেশন, আমাদের স্টেট, ইভেন কান্ট্রি, যেটাতে লাভ কাজে লাগানোটা। আমি যদি একটু দেবো, মানে বিশেষ করে এই জায়গাটা বলি যে এখানে নীতিগুলো নির্ধারিত হয় কিভাবে কোন কাজটা ইমপ্লিমেন্ট করা যাবে বেশি ভালো হবে, সেই মানে যারা গবেষণা করেছেন আমার মনে হয় তাদের একটা এই ভাবনা আছে, পরিকল্পনা থাকবে যে সরকারকে বা প্রশাসনকে সাহায্য করতে পারবে প্রপারলি, যে এই কাজটা নিয়ে তাদের একদম রাজপুর থেকে এই জায়গা অব্দি জার্নিটা শেয়ার করে। অনেক সময় কি হয়, গবেষণা তোমার করার পরেও সেই ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজটা হয়তো বা সবার নাও থাকে। আমি সেটা বললাম যে সার্টিফিকেট হলেই হবে না, আপনাকে আগে টেস্ট নিয়ে দেখতে হবে, সবাইকে একত্রিত করতে। হ্যাঁ, এটাই বলছি, হয়তো বা কোনো ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা গ্রুপ করে একটা প্যানেল বানিয়ে কাজ করলে মন্দ হবে না জিনিসটা, সেটা ভালোই হবে। তো এটা কিন্তু ওদেরকে যদি ওদের জ্ঞানটাকে যদি কাজে লাগানো যায়, আমি সেই বিষয়টাতে বেশি গুরুত্ব দিচ্ছি, জ্ঞানটাকে যদি কাজে লাগানো যায় তাহলে পুরো সমাজের জন্য সেটা, কারণ সবাই কেউ না, এটা কেউ আমরা কিন্তু পাশ্চাত্য হয়তো বা কোনো বিধান নিয়ে আপাতত হয়তো বা সেই গবেষণা করেনি কেউ, সবাই ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ভারতীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্য বা আদিবাসী নৃত্য নিয়েই ভারতীয় সংস্কৃতি, এবং সেটা যে কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা সেই রিসার্চের নামের মধ্যে ডক্টর উমাশঙ্কর চক্রবর্তী স্যারের নাম বলে গেছি, এরা হচ্ছে পথিক, তারা পথ দেখিয়েছেন কিভাবে করতে হবে। আবার জার্নি স্যার করেছেন, চন্দ্রতোপাধ্যায় স্যার এইভাবে উনি লাইন আপ করে দিয়েছেন, তো এরা করেছেন। এরপরে যদি কারোর নাম আমরা ইয়ে করি, অনেক নাম বাদ, মানে এক সিটিং এ বসে সবার নাম না থাকাটাই স্বাভাবিক, কারণ সংখ্যাটাই এত বড়, অনেক বড়। দেখো, আমি শেষ প্রশ্নে আসছি, আমরা মানে আর যেটা বললেন যে হয়তো বা গভর্নমেন্ট এদেরকে নিয়ে একটা প্যানেল বানিয়ে না, এর একটা প্যানেল এমন হয়তো ওরা করেছেন, আচ্ছা, যেটার মধ্যে রেখেছেন ডান্সের ধরো গবেষক দুজন বা একজন। আমি যদি ভুল না করে থাকি বিষয়টা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের কোনো একটা এরকম, কিন্তু আমি ভাবছি মানে আপনি যে বললেন স্কুল স্তরে শিক্ষা, তো শিক্ষা দপ্তর দেখবে, মানে শিক্ষার নীতি নির্ধারণ কমিটির জন্য শিক্ষা মুদ্রা কথা বা জিস্ট কথা হচ্ছে শিক্ষা নীতি নির্ধারণ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম। সেখানে হচ্ছে সব জিনিস মাটি হয়ে যাবে যদি ওই পেটে ভাত না থাকে। তো ওই জিনিসটা করা, কারণ আমরা নিজেরা দেখেছি কোভিডের সময় এমন বহু প্রোগ্রাম পণ্ডিত বিরজু মহারাজের অনলাইন ফেস্টিভ্যালস গুলোতে আমরা নেচেছি, এই টিকিট গুলো বিক্রি হয়েছে, অনলাইন টিকিট মানে ই টিকিটস বিক্রি হয়েছে, এবং সেই টিকিটস গুলোর পয়সা কোভিডের সাহায্যের কাছে দুস্থ শিল্পীরা, যে শিল্পীদের মানে শুধুমাত্র আর্নিং ছিল টিউশনস, ক্লাসেস সবগুলো বন্ধ, এদের সাহায্যের জন্য সামাজিক দায়বদ্ধতা এই প্রোগ্রামগুলো আমরা করেছি ফ্রি অফ কস্ট। ইভেন কালাশ্রম বা বিভিন্ন সংস্থা আছে, ওরা চাইছিল আমাদের পেইড করতে, যে আপনারা
আপনার পেমেন্ট নেই, অন্তত 5,000 নেই। আমরা বলেছি যে 5,000 আমাদের দিতেই হয়। আমি আর আরো ছিল কয়েকজন, আমরা বলেছি এটা আপনি ওই ডোনেশনে একদম সেটাই মানে সেটা বার্তা। এই জিনিসটা আমার মনে হয় যে হোক ইন্টারভিউ হোক কিছু শিক্ষা ব্যবস্থায় যদি আমরা ছোট ক্লাস থেকেই নৃত্যশিল্পী, এবার নৃত্যশিল্পী একজন হোক, ভরতনাট্যম আছে, মণিপুরে আছে, স্কুল তো অনেক, তো প্রত্যেকটা স্কুলে যদি এই একটা বিধা, সঙ্গীত শিল্পী কে বলছে আপনি শুধু শাস্ত্রীয় নেবেন, যে রবীন্দ্রসঙ্গীত একটা স্কুলের জন্য, এবং 6 মান্থ বা 1 ইয়ার পর ট্রান্সফার যেমন হয়, এক স্কুল থেকে আরেক স্কুলে আপনি শিফট করে দিন, 1 বছর প্রাথমিক স্তরে এইভাবে করা যেতে পারে, পরবর্তী সময়ে হয়তো বা ভরতনাট্যমের শিল্পী 1 বছর একটা স্কুলে কাজ করেছেন, তা থেকে পাশেই ছিলেন, আপনি 6 মাস 1 বছর পরে ইন্টারচেঞ্জ করে তো বাচ্চাগুলো সব শিখবে। তো বা এই হতে পারে যে আমার কাছাকাছি 3টা স্কুল আছে, 3 স্কুলের মধ্যে 3 জন টিচার, ভরতনাট্যম, মণিপুরি, যেহেতু এগুলো অ্যাভেলেবল অনেক সাজেশন আছে, এইবার কি হলো যে আমার উইকলি স্কুলগুলো সব 10 কিলোমিটারের মধ্যে বা 5 কিলোমিটারের মধ্যে, তো উইকলি 3টা ক্লাস থাকলে 3 জন টিচার ঘুরে ক্লাস করছে। এই যে আপনি দুটো অপশন এখনই দিয়ে দিলেন, মানে যদি আমরা এরকম সুযোগ পেতাম যে আপনাদের মতো গুণী লোকরা এই সাজেশনগুলো পৌঁছাতে পারতেন এবং যারা নেবেন তারা এই সাজেশনটা জায়গায় গেলে বোধহয় ভালো হবে, আপনার মারফতে শুনবে। তো ওইটুকুই যে যদি আমার সোর্স অফ ইনকাম আমি শিল্পীদের জন্য আমার হয়ে যায়, এবং শিল্পীরা সোর্স অফ ইনকামের সঙ্গে একটু সম্মানও চায়, নাহলে হয়তোবা হাততালির জন্য এত ব্যাকুল হতো না। এরা যে শিল্পীদের একটা নৃত্যশিল্পী হোক, একটা নাট্য ব্যক্তিত্ব হোক, একটা সঙ্গীত শিল্পী হোক, একটা বাদ্যযন্ত্র শিল্পী হোক, এরা এইটুকুর জন্য এরা অপেক্ষায় থাকে, মরিয়া হয়ে থাকে স্টেজ লাইটের জন্য। এদের শুধু আইডিং দিলেই হবে না, আপনাকে এদের জন্য সম্মান দিতে হবে। ঠিক দেবদা, আপনি যে বিষয়গুলো তুললেন, আশা রাখবো আমাদের দর্শকের মাধ্যমে বিভিন্ন সমাজের সব স্তরের মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছবে। আমি একটা শেষ প্রশ্ন করবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। অনেক বললাম, বেশি না একদম প্রয়োজনীয় কথা, একটু বেশি হলেও মানে কথাগুলো যদি কাজে লাগানো যায়, কেউ দেখবে না এত বড় ভিডিও। ঠিক, আমরা অনেক সম্ভাবনা, অনেক বার্তা এই মানে আপনাদের কথাগুলোর মাধ্যমে দিতে পারি, পৌঁছে দিতে পারি আমাদের সমাজে, আমাদের দর্শকদের মাধ্যমে। আমার শেষ প্রশ্নের দিকে আসবো দেবদা, আমাদের রাজ্যে অনেকদিন যাবৎ আপনি বললেন রাজন্য আমল হোক বা উমাশঙ্কর স্যার প্রতিনিধি উনি তাদের সময় বইয়ে, আপনাদের সময়ে চিন্ময় স্যার, মানসিক ম্যাডাম, তাদের সময় বইয়ে একটা ধারা এগোতে আজকে এই জায়গাতে আসছে। সঙ্গে আছে আমাদের বিভিন্ন সাব ডিভিশন শহরগুলো, মনোবল, উদয়পুর, খোয়াই, বিলোনিয়া, কোমলপুর, সবগুলোর একটা ধারা মিলে ত্রিপুরার একটি শাস্ত্রীয় নৃত্যের পরিমণ্ডল। আজকে যদি এতগুলো শাস্ত্রীয় নৃত্যের চর্চা আগরতলায় হচ্ছে বা ত্রিপুরায় হচ্ছে, এটা ছোট্ট রাজ্য, মানে কি বলবেন, মানে এই ভবিষ্যৎটা কি দেখছেন? আমি ভীষণ গর্বিত, মানে আমি ত্রিপুরার সন্তান হয়ে ভীষণভাবে আমি গর্ববোধ করি, কারণ এত ছোট রাজ্যের মধ্যে এতগুলো শাস্ত্রীয় নৃত্য এবং এতদিন ধরে তার প্রচলন, মানে এটা যে কি আনন্দের বিষয়। বাইরে যখন যাই অনেক সময় মনে হয়েছে ত্রিপুরা, আগরতলা কাহা হ্যায়, এমনও বলেছে। তো যাই হোক, কিন্তু এতটা বেশি ভালো লাগছে। এবং কেন হবে না তুমি বলো, যে এই ইউথ ফেস্টিভ্যাল যখন হতো, মানে এখানে কতজন ইউথ ফেস্টিভ্যালের প্রথম প্রাইজ ত্রিপুরা থেকে, আপনি নিজে আছেন, আমি নিজে এনেছি, আমার স্টুডেন্ট আছে, শিব শঙ্কর আছে, পূর্ণশ্রী এনেছে, এরা কিশোরদাও বোধহয় কিশোর বলছি এটা, আমি পূর্ণশ্রী শিব শঙ্কর ত্রিপুরার হয়েই ফাইট করেছি। তো কিশোর ত্রিপুরার ছেলে, তবে কিশোর আর বিশ্বজিৎ, যে বিশ্ব বললাম, এরা ছত্তিশগড় থেকে এসেছিল। সেকেন্ড থার্ডও হয়েছে, সর্বনিধি অনেকদিন আগে সেকেন্ড হয়েছিলেন কাছাকাছি ইউথ ফেস্টিভ্যালের মধ্যে, আরো আছে মণিপুরিতে হয়েছে সেকেন্ড। এইটা তো একটা অল ইন্ডিয়া প্ল্যাটফর্মের মধ্যে থেকে ছিনিয়ে আনা কতটা আমাদের, সেই বলছি আপনি জাতীয় মানচিত্রের কথা বলছেন, জাতীয় ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের ত্রিপুরাতে, তো এখন কোনো মানে কতটা দেখছেন পিছিয়ে আছে বা কি দেখছেন? না, পিছিয়ে তো নেই একদমই,
আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ফেস্টিভ্যাল গুলোতে ওইগুলোর মধ্যে এইগুলোর কিছু নিয়ম নীতি আছে যে আপনাকে ওই ফরম্যাটে ফিল আপ করে পাঠাতে হবে, ভিডিওস পাঠাতে হবে, কিছু কিছু কাজ সেই অনুযায়ী আপনি সিলেকশন পাবেন, প্যানেল বসে এটা সিলেক্ট করা হবে। কিন্তু আমাদের শিল্পীরাও বাইরে কিন্তু কাজ করছে, বিশেষ করে আমি আমাদের বাইরের গুরুদেরও ধন্যবাদ জানাবো, যারা আমি অনেক গুরুর নাম আমার বলা উচিত যারা এসে কাজ করেছেন। পণ্ডিত বিরজু মহারাজজি, শাশ্বতী দিদি, এনারা তো আছেনই, মানবী দিদি আছেনই, অসীম দাদার কথা বলবো, অসীম বন্ধু ভট্টাচার্য, তারপর আমি রমাপ্রসাদ দার কথা বলবো, আমি লুনা দিদির কথা বলবো, পালমিতা দিদির কথা বলবো, সন্দীপ দার কথা বলবো, আরো আছে, তারপর আমি সুবীর ঠাকুর এদের কথা বলবো, এবং বিশ্বজিৎ দা, তারপর কি বলে ভরতনাট্যমের এই পদ্মভূষণ, উনি আমি নামটা ডক্টর চন্দ্রশেখর গুরুজি, তো উনি এবং এরা এতবার এত সুন্দর করে এসে ত্রিপুরার মণিপুরি গুরুজিতেন সিং উনি এসেছেন, তো এনারা এসে আমাদের একটা লাইন একটা পথ দেখিয়েছেন, এবং ওই ফেস্টিভ্যাল গুলোতে বাইরে যেগুলো হয় ওনারা ইনভাইট করেছেন আমাদের এখানে ছেলে মেয়েদের, আমরা গিয়ে পারফরমেন্স করেছি, এবং আমরা আমাদের প্রচুর ফেস্টিভ্যাল হচ্ছে, আমাদের এখানে প্রচুর ফেস্টিভ্যাল হচ্ছে, হয়তো আরো হবে। তো এই জিনিসগুলোর জন্য আমরা চাইবো যে আমাদের ভালো ডান্সার্স, আমাদের ভালো গুণী শিল্পীরা এগিয়ে আসুক এবং পারফরমেন্স দিক, এবং সবার মুখে মুখে জয় জয়কার হোক। একদম একদম আমরা খুব আশাবাদী, আমরা এই নাচ বা সঙ্গীত জগতের আমরা যারা এখনো শিক্ষার্থী আছি, আমরা খুব আশাবাদী যে আমাদের দর্শকরা আরো বেশি বেশি করে আমাদের এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত হবেন, আমাদের ভালোবাসবেন, এবং আমাদের এই যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের নিয়মিত ফিডব্যাক পাই বলি আর উৎসাহ পাই। আমি বলছি যে আমার কিন্তু আপনার এখানে আসার আগে 3 জন আমাকে রেকমেন্ড করেছেন দর্শক যারা নিয়মিত প্রোগ্রামটা দেখেন, যে আপনি ডক্টর দেবজ্যোতি লস্করের একটা করেন না, আপনাদের এই মতামত, এই ভালোবাসাটাই আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করে। আর অবশ্যই ক্যামেরার উপরে যারা থাকেন, যেমন আজ প্রসেনজিৎ বা মুভমেন্ট ক্রাফট, এই সবাই সহযোগিতার ফলেই আমরা এই কাজগুলো করতে পারছি, এবং দেবদার মতো গুণী মানুষদের, শুধু নৃত্যশিল্পী বলে দেবদাকে আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, দেবদা একজন ভালো চিত্রশিল্পী, মূর্তি তৈরি করেন, আরো বহু গুণ। আমরা গুণী শিল্পী মোটেও নই, আমরা চাই আপনারা ভালোবাসুন আমাদের কাজকে, আমাদের সংস্কৃতিকে, এবং সেই ভালোবাসাটা মন থেকে হতে হবে। আমরাও ভালোবাসি সবাইকে, আর সঙ্গীত একটা এমন বিষয় যেটা ভালো রাখে এবং আনন্দে রাখে, তো কেন আপনার এই ভেতরগত আনন্দ থেকে আমরা কেন বঞ্চিত হব? আমাদের এই ভালোবাসা, আমাদের এই স্নেহ এই কাজের প্রতি, এবং আপনাদের আশীর্বাদ আমাদের সবসময় কাম্য হয়, পাথেয় হয়। একদম। দর্শকরা, আমরা আবারও আরেকটি এর ধরনের পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।